বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। তুরস্কে 2016 সালে অভ্যুত্থানের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে কয়েক ডজন লোককে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা দিয়েগো ম্যারাডোনার প্রতি আজ আর্জেন্টিনায় হাজার হাজার মানুষ তাদের অন্তিম শ্রদ্ধা জানাচ্ছেন। ম্যারাডোনা কিভাবে বাংলাদেশেও একটি পুরো প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। ম্যারাডোনা তো একটা লিজেন্ড। তো ম্যারাডোনার খেলা দেখেছি, উনাকে দেখে কিন্তু আমার ছোটবেলাতে ফুটবল প্রীতি জেগেছে। ওনাকে আইডলই মনে করি। ওনার যে মনোবলটা, ওনার যে ক্রীড়া শৈলীটা, সেটা কিন্তু আমার মতো অনেককেই উদ্বুদ্ধ করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়ার সিদ্ধান্ত। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। তুরস্কে 2016 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে কয়েক ডজন লোককে আজ যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রায় 500 মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যাদের অনেকে এখনও পলাতক। এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত একজন শীর্ষ ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন। তবে তিনি এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। বিস্তারিত শুনুন পরমিতা পলের কাছে। তুরস্কের সবচেয়ে বড় আদালতের এজলাসে যখন বিচারক আজ রায় পড়ে শোনাচ্ছিলেন, তখন সেখানে ছিল চাপা উত্তেজনা। আদালত কক্ষে হাজির করা হয়েছিল অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানকে হত্যার মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। এই মামলার বিচার শুরু হয়েছিল 2017 সালে। অভিযুক্তদের মধ্যে আছেন 25 জন জেনারেল এবং অনেক বেসামরিক ব্যক্তি। যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে আছেন অনেক সেনা অফিসার। আছেন তুরস্কের বিমান বাহিনীর কয়েকজন পাইলট, যারা আঙ্কারায় পার্লামেন্ট ভবনে বোমা বর্ষণ করেছিলেন। 4 বছর আগের সেই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সময় 200-রও বেশি মানুষ নিহত হয়। এটি ছিল তুরস্কের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। অভ্যুত্থান বিফল হওয়ার পর দেশজুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। প্রায় 1 লাখ সরকারি কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। তখন অভিযোগ উঠেছিল, প্রেসিডেন্ট এরদোয়ান এই সুযোগে শুদ্ধি অভিযান চালিয়ে তুরস্কে তার রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার চেষ্টা করছেন। কিন্তু সরকার বলেছিল, তুরস্কের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের প্রয়োজন ছিল। পারমিতা পল। বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা দিয়েগো ম্যারাডোনার প্রতি আজ আর্জেন্টিনায় হাজার হাজার মানুষ তাদের অন্তিম শ্রদ্ধা জানাচ্ছেন। গতকাল 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। রাজধানী বুয়েনোস আয়ার্সে প্রেসিডেন্টের প্রাসাদে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে। আর্জেন্টিনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। তাঁর একজন সমর্থক বলছিলেন, কেন ম্যারাডোনা তাঁর কাছে এত প্রিয়। No hay explicación. Como no hay explicación lo que te hacía sentir el Diego jugando. El Diego era rebeldía. এই ভক্ত বলছেন তিনি ব্যাখ্যা করে বলতে পারবেন না কেন তিনি ম্যারাডোনার জন্য পাগল। যেমন ব্যাখ্যা করা সম্ভব নয় ম্যারাডোনা যখন খেলতেন তখন তাঁর যে অনুভূতি হতো সেটি বলা। তার মতে ম্যারাডোনা হচ্ছেন একজন বিদ্রোহ। ম্যারাডোনাকে অনুভব করতে হয়। বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যেও এই খবরে শোকের ছায়া নেমে আসে। যারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাদের মধ্যে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। Miércoles 25 de noviembre se ha marchado el gigante, el grande, el pelusa, el pibe de oro de América. প্রেসিডেন্ট মাদুরো বলছেন, বুধবার 25শে নভেম্বর আমেরিকার সোনালী সন্তান,
জনগণের সন্তান চলে গেছে। তিনি বলছেন, দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা জনগণের দিয়েগো, শিশুদের দিয়েগো, চিরকালের দিয়েগো। তার মৃত্যু আমাদের বড় আঘাত করেছে। বিশ্বের যে কজন ফুটবল তারকা বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন, ম্যারাডোনা ছিলেন তাদের শীর্ষে। বলা হয়ে থাকে 1986 সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর একটি প্রজন্ম প্রচণ্ডভাবে ফুটবলে উৎসাহী হয়ে উঠেছিল। ফুটবলের এই মহানায়কের প্রস্থানে তাই বাংলাদেশেও তার ভক্তরা শোকাহত। এ নিয়ে শুনুন সঞ্জনা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশে ৮০ আর ৯০-এর দশকে মধ্যম আর স্বল্প আয়ের মানুষদের টেলিভিশন সেট কেনার একটি বড় উপলক্ষ ছিল বিশ্বকাপ ফুটবল। আর ১৯৮৬ থেকে ১৯৯৪ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় তারকা ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই সময় ঢাকার বাসিন্দা মেহেদী আনসারি ছিলেন স্কুল ছাত্র। অথচ স্মৃতিতে এখনও স্পষ্ট হয়ে আছে ম্যারাডোনার খেলা টেলিভিশনে সরাসরি দেখার অভিজ্ঞতা। তার মতে, বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনার বিশাল ভক্তকুল গড়ে উঠেছিল এই বিরল প্রতিভার অসাধারণ পারদর্শিতা দেখেই। ফুটবল বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ অনেক পুরনো হলেও বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অলিতে গলিতে পাড়া মহল্লায় যে ফুটবল বন্দনা ও আর্জেন্টিনা ব্রাজিল দল নিয়ে উত্তেজনা, সেটার বীজ বুনেছিলেন নেপলসের এই জাদুকরী ফুটবলার। যখন 90 ফাইনালটা, তখন আমি ক্লাস 4-এ পড়ি। ওই সময় বিটিভিতে সরাসরি উপগ্রহ থেকে যে আমরা খেলা দেখতাম, এটা তো আসলে কল্পনাতীত ব্যাপার ছিল। ফাইনালের সময় শুধু আমরা না, আমার মনে আছে ওই সময় আশেপাশে বাসার সবাই একসাথে খেলা দেখতাম। ওই টানটান উত্তেজনা, ওই একটা ম্যারাডোনার যে খেলাটা আমাদের মাথায় এখনো গেঁথে আছে, সেটার কোনো সাবস্টিটিউট নাই। প্রায় 25 বছরের উপরে হয়ে গেছে, আর্জেন্টিনা কোনো বড় শিরোপা জিতে নেই, কিন্তু তারপরও ম্যারাডোনার যে জায়গাটা আমাদের লাইফে, ম্যারাডোনা একটা ব্র্যান্ড, ম্যারাডোনা একটা ক্যারেক্টার। আর বাংলাদেশের শুধু আর্জেন্টিনা না, ফুটবলের প্রতি ভালোবাসা, আর্জেন্টিনা ব্রাজিল যে মারামারি, আসলে ম্যারাডোনা ছাড়া সম্ভব না। ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল মেক্সিকো বিশ্বকাপ। সেবার ম্যারাডোনার অসামান্য নৈপুণ্যে শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা। আর নিজ দেশ থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশে তৈরি হয় তার অগণিত ভক্ত। ম্যারাডোনার খেলাগুলো টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তারও। বাংলাদেশের আরও অনেক পেশাদার ফুটবলারের মতো তিনিও প্রিয় খেলোয়াড়ের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে ফুটবলে ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা পান। তার মতে, খর্বকায় এই খেলোয়াড় অসামান্য গতিতে একাধিক প্রতিপক্ষকে পাশ কাটিয়ে বল জালে জড়িয়ে ফুটবল দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন। মন্ত্রমুগ্ধ ডালিয়া আক্তারের ফুটবলের প্রতি ভালোবাসা এসেছে সেই ম্যারাডোনা থেকেই। ম্যারাডোনা তো একটা লিজেন্ড, তো ম্যারাডোনার খেলা দেখেছি, উনাকে দেখে কিন্তু আমারও ছোটবেলাটা ফুটবল প্রীতি জেগেছে। ওনাকে আইডলই মনে করি। একটা মানুষ যদি এভাবে খেলতে পারে, যে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ে উনার পারফরমেন্স দিয়ে উনি একটা টিমকে জিতিয়ে দিতে পারতো, ওনার যেই মনোবলটা, ওনার যেই ক্রীড়া শৈলীটা, সেটা কিন্তু আমার মতো অনেককেই উদ্বুদ্ধ করেছে। উনি যে গতি সম্পন্ন এবং খুবই স্কিলফুল খেলোয়াড় ছিলেন। হ্যাঁ, অনেক সময় আছে খেলোয়াড় ড্রিবলিং করে গিয়ে কিন্তু স্কোরটা করতে পারে না, বাট ওনার দুইটাই কিন্তু উনি এক্সপার্ট ছিলেন। এটা খুবই কম খেলোয়াড়ের পৃথিবী জোড়ায় আছে। যতদিন পৃথিবী ফুটবল বেঁচে থাকবে, ম্যারাডোনা সবার মনে থাকবে। সিনিয়র ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সুযোগ হয়েছিল ম্যারাডোনার খেলা মাঠে বসে দেখার, তার সাথে সরাসরি কথা বলার। তিনি বলছিলেন, ৮০ দশকের আগে বাংলাদেশে ব্রাজিলের সমর্থক বেশি থাকলেও ম্যারাডোনা মাঠে নামার পর থেকেই চিত্র বদলে যায়। বাংলাদেশের অনেক মানুষের মনে যিনি ফুটবল প্রেম জাগিয়ে তুলেছেন, সেই ম্যারাডোনাকে যখন ১৯৯৪ সালের বিশ্বকাপে ডোপিংয়ের অভিযোগে মাঠ ছাড়তে হয়, সে সময় বাংলাদেশের মানুষ কেঁদে চোখ ভিজিয়েছিল। ফিফার বিরুদ্ধে মামলা হয়েছিল বাংলাদেশের আদালতে। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনা দীর্ঘ সময় কোনো সাফল্য না দেখলেও ম্যারাডোনাকে ঘিরে যে উন্মাদনা হয়েছিল, সেটা এখনও প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হচ্ছে। আমেরিকা ওয়ার্ল্ড কাপে যেদিন লাগের জন্য মারাদোনা সাসপেন্ড হয়েছিলেন বিশ্বকাপের মাঝপথে, আমরা সেদিন যে মানুষের কান্না দেখেছি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা নিয়ে বাংলাদেশে কোর্টে কেস হয়েছিল ফিফার বিরুদ্ধে, যে ফিফা অন্যায় করেছেন, মিডিয়া জানতে চেয়েছে বাংলাদেশের মানুষ এত মারাদোনা ভক্ত কেন। বাংলাদেশের মানুষের যে ফুটবল প্রীতি, আর্জেন্টিনা প্রীতি, সেটা ওই দিয়েগো আর্মান্ডো মারাদোনার জন্য। তিনি এমন ফুটবলটাই খেলেছেন, মানুষকে জাদুর মতো নিজের কাছে টেনে নিয়েছেন। ফুটবলের ঈশ্বর আখ্যা পাওয়া এই জাদুকরের প্রস্থানে শোকে ভাসছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। তবে ম্যারাডোনা ফুটবলকে যা দিয়ে গেছেন, তা বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়ে তাকে রেখেছে অমর করে। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশের রাজধানী ঢাকার পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সরিয়ে দুটি সিটি কর্পোরেশনকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ সুয়ারেজ ব্যবস্থা ওয়াসার কাছেই থাকছে। সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেবার এই সিদ্ধান্তের পেছনে কী যুক্তি আর কী পরিকল্পনা, বিস্তারিত শুনুন শাহনাজ পারভিনের কাছে। জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরের বৃষ্টির পানি নিষ্কাশনে দুই সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেবার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আজ এই বিষয়ে একটি পরামর্শ সভা শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া কিভাবে হবে সেটি নির্ধারণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা সংস্কার দরকার বলেও তিনি জানিয়েছেন। লোকবল, লজিস্টিক, ম্যানেজমেন্ট সিস্টেম, কারিগরি যন্ত্রপাতি সহ এইরকম কিছু আছে। তো এইটাকে সিটি কর্পোরেশনের কাছে কি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে যখন সিটি কর্পোরেশন দায়িত্ব নেয়, তো এটা নিয়ে আলোচনা হয়েছে। আরো কিছু অবকাঠামোগত সমস্যা আছে, যেমন বক্স কালভার্ট করা হয়েছে 50 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত কোনো সংস্কার করে নাই। তার ভিতরে মিলিয়ন টন বর্জ্য জমা হয়ে সেটা অকার্যকর হয়ে গেছে। তো সেটা কিভাবে করা যাবে, এগুলোর জন্য আমাদের কারিগরি টিমরা এগুলো নিয়ে পর্যালোচনা করবেন এবং একটা প্রক্রিয়া, একটা সময়ের ব্যবধানে যাতে হস্তান্তর করতে পারে। ঢাকা শহরের জলাবদ্ধতা একটি মারাত্মক সমস্যা। একটু বৃষ্টি হলেই যা প্রকট আকার ধারণ করে। এ ব্যাপারে এতদিন দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ঢাকা ওয়াসা তার ব্যর্থতার জন্য ব্যাপক সমালোচিত। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের। এই সংস্থাগুলির মধ্যে ব্যাপক সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। এই বছরের মাঝামাঝি সময়ে দুই সিটি কর্পোরেশনের মেয়র নিজেরাই জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। কী যুক্তিতে সিটি কর্পোরেশনগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়ে বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ABM আমিন উল্লাহ নুরি। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী সিটি কর্পোরেশনের অভ্যন্তরে জলাধার, খাল, ড্রেনেজ সিস্টেম এ সকল বিষয় কিন্তু সিটি কর্পোরেশনের তত্ত্বাবধান করার কথা। আর জনগণ যখন কোনো অসুবিধার সম্মুখীন হয় তখন তারা সরাসরি সিটি কর্পোরেশন তারা কিন্তু কমপ্লেন করে, তখন তারা কিন্তু ওয়াসার কাছে যায় না। তো এই সমস্যাগুলো মূলত সিটি কর্পোরেশনকে সমাধান করতে হয়। কিছু ক্ষেত্রে আমরা যৌথভাবে করি, অনেক ক্ষেত্রে ওয়াসা নিজে করে, কিংবা আমরা কিন্তু করিনি। মাঝে মধ্যে সমন্বয়ের অভাব হয়, জনগণ সাফার করে। যেহেতু আইনেই বলা আছে এটা সিটি কর্পোরেশন করবে, এই জন্য যেন জনগণ দ্রুত সেবা পায়, ম্যানেজমেন্টটা সুস্থ হয়, এই জন্য আজকে সবাই সিদ্ধান্তটা হয়েছে। কিন্তু এই কাজে আপাতত মূলত খাল ও জলাশয়গুলোর দায়িত্বে থাকবে সিটি কর্পোরেশন দুটি। ঢাকায় যে খাল ও জলাশয় রয়েছে, ময়লা ও নানা ব্যবস্থাপনা তৈরির কারণে অনেক জায়গায় পানির প্রবাহ আটকে গেছে। পানি নিষ্কাশনে যা একটি বড় সমস্যা। সুয়ারেজ ব্যবস্থার দায়িত্ব আপাতত ঢাকা ওয়াসার কাছেই থাকছে, জানিয়েছেন ঢাকা উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর M সাইদুর রহমান। দেখা যাচ্ছে যে বিভিন্ন খাল যেগুলো আছে ঢাকা থেকে পানিগুলো বের হয়, অনেক খাল সংকীর্ণ হয়ে গেছে, ডেপথ কমে গেছে। এইগুলো যদি আমাদের সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা ওভার দ্য ইয়ার্স একবার না করে সারা বছরই যদি আমরা অল্প অল্প করে মেনটেন করি, যখনই ময়লা আসবে তখনই পরিষ্কার করবো, যাতে পানিগুলো প্রবাহমান থাকে। তার মানে আপাতত খাল নিয়েই মূলত আপনাদের আপাতত খাল নিয়ে আমরা কাজ করছি, বাট অন্যগুলো যাচ্ছে যেন আমরা সমন্বয়ের মাধ্যমে যেন একটা গুড সলিউশন করা যায়। সরেজ লাইনে হস্তান্তর তো আরো পরে করতে হবে। এরকম কমপ্লিট সলিউশন কিন্তু এখন গড়ে ওঠেনি, নেটওয়ার্ক গড়ে ওঠেনি। সরেজ হতে যাচ্ছে, ঢাকার আশেপাশে 4টা সরেজ ট্রিটমেন্ট প্ল্যান করছে গভর্নমেন্ট। 2টার কাজ মানে সহসাই শুরু হবে, বাকি 3টা পর্যায়ক্রমে হবে। এটা যদি হয়ে যায় তখন আর কি আপনার যে সরেজ লাইনটা কমপ্লিটলি আলাদা থাকবে, রেন ওয়াটার বা অন্যান্য রেন ওয়াটার এগুলোর সাথে মিক্স আপ হবে না। একটি শহরে দুটি সিটি কর্পোরেশন, 2 জন মেয়র। অন্যদিকে সুয়ারেজ ব্যবস্থার দায়িত্ব থাকছে আরেকটি সংস্থার কাছে, যেখানে ঢাকা শহরের অনেক এলাকা এখনও সুয়ারেজ নেটওয়ার্কের আওতার বাইরে। সব মিলিয়ে পানি নিষ্কাশনে আবারও একই ধরনের সমন্বয়হীনতা তৈরি হবে কিনা সে নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। ঢাকা থেকে শাহনাজ পারভিন। আপনারা প্রবাহ শুনছেন BBC লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। ইথিওপিয়ার সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে উত্তরের টিগ্রে প্রদেশে বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করার জন্য। প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ বলেছেন, তাদের অভিযানের উদ্দেশ্য বেসামরিক জীবন বিপন্ন না করে প্রাদেশিক রাজধানী মেকেলের দখল নেওয়া। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো এই অভিযান নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
দুবাই এবং তেল আভিভের মধ্যে আজ থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর এই ফ্লাইট চালু হল। ফ্লাই দুবাই এয়ারলাইন্স এই ফ্লাইট পরিচালনা করছে। 103 দিন ধরে অনশনরত একজন ফিলিস্তিনিকে আজ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। অনশনের কারণে তার প্রায় মৃত্যু ঘটতে যাচ্ছিল। গত জুলাই মাসে মাহের আল আকরাসকে পশ্চিম তীর থেকে আটক করা হয়েছিল। তিনি ইসলামিক জিহাদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছিল। ইসরায়েল এই সংগঠনটিকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে। উত্তর কোরিয়ায় এক মানবিক বিপর্যয় আসন্ন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রধান মিত্র চীনের সঙ্গে বাণিজ্যে ব্যাপক ধস নামায় এই বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। একটি পর্যবেক্ষক গোষ্ঠী বলছে উত্তর কোরিয়ায় খাদ্য, খাবার পানি এবং ওষুধ সরবরাহে সংকট দেখা দিতে পারে। জার্মানি জানিয়েছে ক্রিসমাসের কারণে করোনা ভাইরাসের বিধিনিষেধ আরও শিথিল করার সম্ভাবনা কম। ক্রিসমাসের ছুটির সময় জার্মানিতে 10 জন পর্যন্ত মানুষকে একসঙ্গে হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেছেন এই সুযোগ ব্যবহারের আগে লোকজনের উচিত এটা নিয়ে চিন্তা করা। ফ্রান্স থেকে পাওয়া খবরে বলা হচ্ছে স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যার ঘটনায় 4 জন তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বলা হচ্ছে এরা হত্যাকারীর কাছে মিস্টার প্যাটিকে চিনিয়ে দিয়েছিল অর্থের বিনিময়ে। চতুর্থ জন এমন এক ব্যক্তির কন্যা যিনি মিস্টার প্যাটির বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষমূলক প্রচারণা শুরু করেছিলেন। ভারতে নতুন 3টি কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত হাজার হাজার কৃষক দিল্লিতে আসার পথে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে। হরিয়ানা পাঞ্জাব সীমান্তে কৃষকদের উপর পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস চার্জ করে। কৃষকরা পাল্টা ইটপাটকেল ছুঁড়েছে এবং সেতুর উপর থেকে পুলিশি ব্যারিকেড নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। উত্তর ভারতে অন্তত 5টি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছেন, কারণ তাদের আশঙ্কা নতুন আইনে কৃষি খাতে কর্পোরেট প্রাধান্য বাড়বে এবং তাদের উপার্জন কমে যাবে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের রিপোর্ট। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও উত্তরাখণ্ড থেকে হাজার হাজার কৃষক তাদের দিল্লি চলো অভিযানে রাজধানী অভিমুখে মিছিল করে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন বেশ কিছুদিন আগেই। সেই অনুযায়ী ট্রাক্টরে তাঁবু খাটিয়ে তারা হাইওয়ে ধরে বেরিয়েও পড়েন, কেউ 2 দিন বা কেউ 3 দিন আগে। তবে পাঞ্জাব থেকে আসা কৃষকদের দিল্লি যেতে না দিতে মরিয়া ছিল লাগোয়া হরিয়ানার বিজেপি সরকার। আর তাকে কেন্দ্র করেই এদিন সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে আম্বালার কাছে শম্ভু। শীতের সকালে কামান থেকে ঠান্ডা জল ছুঁড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। চার্জ করা হয় কাঁদানে গ্যাসের শেলও। উত্তেজিত কৃষকরা পুলিশি বাধা সরিয়ে নদীতে ফেলে দেন, জোর করে ঢুকে পড়েন হরিয়ানার ভেতর। তাদের হাতেও ছিল লাঠি সোঁটা বা কৃপানের মতো অস্ত্র। ওদিকে দিল্লির কাছে গুরগাঁও থেকে কৃষক বাহিনী নিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা করার সময় আটক করা হয় স্বরাজ অভিযানের নেতা রাজনীতিবিদ যোগেন্দ্র যাদবকে। This is not a sudden development. We gave an alert on the 5th of November by organizing a 4-hour blockade of roads. পুলিশের হাতে আটক হওয়ার ঠিক আগে মিস্টার যাদব বলছিলেন এই কর্মসূচি কিন্তু হঠাৎ করে নয়। এর আগে গত 5ই নভেম্বর মাত্র ঘণ্টা 4 জন্য জাতীয় সড়ক অবরোধ করেই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম, বলেছিলাম 26 তারিখ আবার দিল্লিতে আসব। এখন আমরা খবর পাচ্ছি শুধুমাত্র পাঞ্জাব থেকেই অন্তত 3 লক্ষ কৃষক দিল্লির দিকে এগোচ্ছেন, যা থেকে বোঝা যায় তাদের ক্ষোভ কত প্রবল, দিল্লিতে এসে সরকারের কাছে প্রতিবাদ জানানোর বাসনা কতটা তীব্র। The extent of anger, the desire to come to Delhi, the desire to get the government to listen to their voices. পাঞ্জাব থেকে দিল্লির দিকে যে কৃষক পরিবারগুলো রওনা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বয়সী মহিলারাও আছেন বিপুল সংখ্যায়। ਪਰ ਹੁਣੇ ਸਰਕਾਰਾਂ ਨੂੰ ਸਾਡੇ ਨੌਜਵਾਨਾਂ ਨੇ ਪਤਾ ਲਵਾਤਾ ਸਾਡਾ ਵੀ ਇਹਦੇ ਨਾਲ ਸਾਡੀਆਂ ਸਿਰ ਉੱਚੇ ਕਰਤੇ ਵੀ ਸਾਡੇ ਨੌਜਵਾਨਾਂ ਦੇ ਵਿੱਚ ਖੂਨ ਹੈ। এদেরই একজন বলছিলেন, আমাদের সাহসী নওজওয়ানরা সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে, তাদের রক্ত এখন গরম হয়ে উঠেছে। আসলে পাঞ্জাবের যুবকরা দামি ট্রাক্টর চালিয়ে খেতে ঘুরে বেড়াবে, এটা সরকারের সহ্য হচ্ছে না। হোশিয়ারপুরের এক কৃষক মা পাশ থেকে যোগ করেন, যেভাবে আমাদের বর্ডারে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে বুঝতে কষ্ট হয় না দেশে এখন কিষাণ বিরোধী সরকারের রাজত্ব চলছে। ਇਹਨਾਂ ਦੀਆਂ ਨੀਤਾਂ ਮਾੜੀਆਂ ਤੇ ਨੀਤੀਆਂ ਮਾੜੀਆਂ ਲੈ ਕੇ ਕਿਸਾਨ ਵਿਰੋਧੀ ਸਰਕਾਰਾਂ ਨੇ ਇਹ ਕਿਸਾਨ ਮਾਰੂ ਨੇ ਇਹ। আন্দোলনরত এই কৃষকদের প্রধান দাবি একটাই, সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া 3টি কৃষি বিল প্রত্যাহার করতে হবে।
কৃষিপণ্যের যে সরকারি সহায়ক মূল্য বা এমএসপি তারা এতদিন পেয়ে এসেছেন তাই নতুন আইনে বিলুপ্ত হবে বলে তাদের আশঙ্কা, যদিও কেন্দ্রীয় সরকার এখনও দাবি করছে এই বিলগুলো কৃষকদের উপকারেই আসবে। जहाँ तक नए कानून का सवाल है, ये नए कानून भी आने वाले कल में किसान के जीवन में क्रांतिकारी बदलाव लाने वाले हैं। কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর আজ দিল্লিতে বলেন, এই নতুন আইন আগামী দিনে কৃষকদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে। তারপরেও আমি চাষি ভাই বোনদের বলবো, সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং খোলা মনে আপনাদের বক্তব্য শুনতে রাজি। আন্দোলনের রাস্তা ছেড়ে কিষাণ ইউনিয়নের নেতারা ৩রা ডিসেম্বর আলোচনার জন্য আসুন, সরকার অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবে। चर्चा के लिए सभी किसान यूनियन के लोग आए, हम लोग जरूर उनसे बात करेंगे। और কিন্তু এতদিন কেন সরকারের দিক থেকে আলোচনার উদ্যোগ দেখা যায়নি, কৃষক নেতারা সে প্রশ্নও তুলছেন। রাজধানী দিল্লির সীমানাগুলোতেও পরিস্থিতি হয়ে রয়েছে অগ্নিগর্ভ। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এদিকে ভারতের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কংগ্রেস এবং বামপন্থী দলের ডাকে আজ সে দেশে 24 ঘণ্টার ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটি ইউনিয়নগুলোর কথায় কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী আইন প্রণয়ন, অস্ত্র কারখানা, রেলসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বেসরকারীকরণ সহ একগুচ্ছ দাবি নিয়ে এই ধর্মঘট হচ্ছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, কর্ণাটকের মতো বেশ কিছু রাজ্যে স্বাভাবিক জনজীবন আংশিকভাবে ব্যাহত হচ্ছে। বিস্তারিত শুনুন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর রিপোর্টে। আজ সকালে ধর্মঘটের শুরু থেকেই রাস্তায় নেমে পড়েছিলেন বামপন্থী দলগুলোর কর্মী সমর্থকরা। কলকাতা সহ রাজ্যের প্রায় সব এলাকাতেই তারা রেল আর রাস্তা অবরোধ শুরু করেন সকালে। কোথাও কর্মীরা রেল লাইনে বসে পড়েন, তো কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা দল বেঁধে স্লোগান দিতে থাকেন সকাল থেকেই। রাস্তা আটকিয়ে দেওয়া হয় বাঁশ দিয়ে, আর চলে অবস্থান। কলকাতার মেট্রো রেলের স্টেশনগুলির সামনেও ধর্মঘটি ইউনিয়নের নেতাকর্মীরা অবস্থান শুরু করেন। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু দোকান, ব্যাংক ইত্যাদি। বেলায় বামপন্থী শীর্ষ নেতাদের সামনে রেখে একটি মিছিলও হয় মধ্য কলকাতায়। পশ্চিমবঙ্গে বামপন্থীদের সঙ্গে কংগ্রেস দলের সমঝোতা রয়েছে, তাই মিছিলগুলিতে কংগ্রেস নেতাকর্মীরাও হাজির ছিলেন। তবে ধর্মঘটের ফলে স্বাভাবিক জনজীবনে আংশিক প্রভাবই লক্ষ্য করা গেছে। কম হলেও বেসরকারি গাড়ি, বাস ইত্যাদি চলেছে। পথে নেমেছিল বাড়তি সরকারি বাসও। যদিও সিপিআইএম দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলছিলেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবথেকে সফল বন্ধ। সাম্প্রতিককালে যতগুলো সাধারণ ধর্মঘট হয়েছে, এইটা সর্বোচ্চ পরিমাণ এই সময়কালে সমর্থন পেয়েছে। এই সরকার স্বাধীনতার পরে শ্রমিক, কৃষক, বেকার, যুবক থেকে আরম্ভ করে সংখ্যালঘু, তাদের মধ্যে নিরাপত্তাহীনতা, এই সব কিছু, এই একটা সামগ্রিক আক্রমণ এই সরকার নামিয়ে এনেছে। বেশিরভাগ এলাকাতেই পুলিশ ধর্মঘটীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা না নিলেও বর্ধমান জেলার দুর্গাপুর এবং উত্তর 24 পরগনার বারাসাতে বন্ধ পালনকারীদের ওপরে পুলিশের লাঠিচার্জের খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলায় বেশ কিছু বাসও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই বন্ধ ধর্মঘটের বিরোধী। এর আগেও বামপন্থীদের ধর্মঘটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ প্রশাসন। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি বলছিলেন, এবারের বন্ধের ইস্যুগুলিকে তাঁরাও সমর্থন করেন। ইস্যুগুলোর প্রতি সমর্থন আছে। এটাকে নিয়ে গণ আন্দোলনের রাস্তায় যেতে পারলেই ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের বিরোধিতা করেন। ধর্মঘট করে কোনো লাভ হয় না। আর এখন যে সময়টা, যখন আমাদের গ্রোথ নেগেটিভ হয়ে গেছে, সেই সময় একটা সর্বভারতীয় ধর্মঘট আমাদের দেশের অর্থনীতির উপর একটা খুব বড় মাপের ধাক্কা আসবে বলে মনে হয় আমার। ধর্মঘটি ইউনিয়নগুলোর দাবি, উত্তরবঙ্গের চা বাগান, দক্ষিণবঙ্গের চটকল, বস্ত্রশিল্প বা কেন্দ্রীয় সরকারি অস্ত্র কারখানা, রেল, ব্যাংকের মতো ক্ষেত্রগুলিতে লক্ষ লক্ষ কর্মী ধর্মঘটের সমর্থনে আজ কাজে যোগ দেননি। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতিমালার বিরুদ্ধে যেহেতু এই ধর্মঘট, তাই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় ধর্মঘট নিয়ে কিছুটা ব্যঙ্গই শোনা গেল। এখানে ধার্মিক দেশে কোনো ধর্মঘট হবে না। ধর্ম আছে আর ঘট আছে, ধর্মঘট বলে কিছু নাই। পশ্চিমবাংলায় এই করে করে বাংলা সর্বনাশ করেছেন, এই কর্মনাশ সব বন্ধ, ধর্মঘট। তাই মানুষ ওদের বিদায় দিয়েছেন, এখন কমপক্ষে বুদ্ধি হোক। ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে বামপন্থী এবং বিরোধী দলগুলির প্রভাব আছে যেসব জায়গায়, সেই কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলিতেও ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছিল।
আর বড় প্রভাব দেখা গেছে ব্যাংকের কাজকর্মে, কারণ ব্যাংকিং ক্ষেত্রে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর জনভিত্তি রয়েছে, তাই বহু ব্যাংক কর্মী আজ কাজে যোগ দেননি। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী ফয়সল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সোশ্যাল মিডিয়ায় আজ সবচেয়ে বেশি ট্রেন্ড করছে ম্যারাডোনা সম্পর্কিত খবরগুলো। এর পাশাপাশি যে কয়েকটি খবর ট্রেন্ড করছে সেসব জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি ফয়সল তিতুমির। নীলা, আপনি যেমনটি বলছিলেন যে বুধবার রাতে তার মৃত্যুর খবরের পর থেকে কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই তাকে নিয়ে নানান স্ট্যাটাস, মন্তব্য দেখা যাচ্ছে। গুড বাই ফুটবল লেজেন্ড বলে ম্যারাডোনার ছবি শেয়ার করছেন অনেকে, তার ফুটবল খেলার ভিডিওগুলোও কিন্তু শেয়ার হতে দেখা যাচ্ছে। এক কথায় এই ফুটবল লেজেন্ডকে আজ বিশ্বের মানুষ বিদায় জানাচ্ছেন তাদের নানান স্মৃতি কথা দিয়ে। যেরকম অমৃতা লিখেছেন, ম্যারাডোনা মানে শৈশব, বাবার সাথে রাত জেগে খেলা দেখার স্মৃতি, শৈশবের একটা অধ্যায় শেষ হয়ে গেল। দান্দিরা আশরাফ একটি ছবি পোস্ট করে লিখেছেন, এই ছবিটার একটা ছোট পোস্টার আমার ঘরে টাঙানো ছিল। এখনকার ছোট ছেলেমেয়েদের কাছে এলসা, আনা বা অ্যাভেঞ্জার্স সুপার হিরো যেমন প্রিয়, 90-এর দশকে ইনি ছিলেন আমাদের কাছে সুপার হিরো। 94-এর বিশ্বকাপের স্মৃতিটা ভোলার মতো না, সেই রাত জেগে খেলা দেখা আর একটা গোলে এক একটা উচ্ছ্বাসের চিৎকার। তার ওই 10 নম্বর জার্সি ছিল এক তারুণ্যের প্রতীক। ওপারে ভালো থেকেও ম্যারাডোনা। এরকমই নানান অভিজ্ঞতার কথা লিখছেন অনেকে, যেরকম আফিয়া আরোয়া লিখেছেন, ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশিবার উচ্চারিত হওয়া নাম ম্যারাডোনা। শুধু খেলোয়াড় নন, তিনি ফুটবলের একজন কিংবদন্তি। এমন উচ্চতায় খুব কম লোকই পৌঁছাতে পারে। চলে গিয়েও যারা থেকে যায় তাদেরই কীর্তিমান বলে, আর কীর্তিমানের মৃত্যু নাই। কুন্তল পল লিখেছেন, কখনো সাফল্যের শিখরে, কখনো ঘোর বিতর্কে, সবকিছু ছাপিয়ে সর্বকালের সেরা ম্যারাডোনা। আর মোহাম্মদ আলমগীর হোসেনের মন্তব্য, আরেকজন ম্যারাডোনা আর কখনোই পৃথিবীতে আসবে না, তার চিরপ্রস্থান মানেই ফুটবলের এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পরিসমাপ্তি। আসলে নীলা, বিশ্বজুড়েই কিন্তু একটা শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্রীড়াঙ্গনের যারা, বিশেষ করে সেখান থেকে রাজনীতিবিদ, সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন ম্যারাডোনার চলে যাওয়ার খবরটি শেয়ার করতে। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুক পাতায় লিখেছেন, ম্যারাডোনার ছবিওয়ালা খাতায় লিখতে লিখতে স্কুল জীবন পার করা। আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে একমাত্র সাদাকালো টেলিভিশন, তখনও গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ব্যাটারি চালিত সাদাকালো টেলিভিশনে রাত জেগে চেয়ারম্যান বাড়ির উঠোনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা, কত কত স্মৃতি। আসলে আমার মনে হয় যে অনেকেরই এই প্রজন্মের হয়তোবা স্মৃতিটা অনেকটা এরকমই হবে নীলা। একদম ঠিক তিতুমির। তবে ম্যারাডোনার মৃত্যুর পরে পেলে যে টুইটটি করেছেন সেটা অনেক শেয়ার হচ্ছে। যে টুইটের শেষ বাক্যে পেলে লিখেছেন, আমরা একসঙ্গে স্বর্গে ফুটবল খেলব। অনেক ফুটবল তারকা আবেগ আপ্লুত হয়ে পেলের এই টুইটটি শেয়ার করছেন। ম্যারাডোনার খবর ছাড়াও অন্য যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো, সন্ধ্যার পর বের হতে পারবে না যুবক যুবতীরা। প্রথম সারির গণমাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে মাদারীপুরের জেলা প্রশাসক সম্প্রতি এক মতবিনিময় সভায় বলেছেন যে আইন শৃঙ্খলা ও করোনা পরিস্থিতি বিবেচনায় কিছু সিদ্ধান্ত তারা নিয়েছেন, আর সন্ধ্যার পর তরুণ শিক্ষার্থীরা অভিভাবক ছাড়া বের হতে পারবে না। এমন খবরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। শামসুর নাহারের মন্তব্য, আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এটা কার্যকর করতে প্রশাসন সহ অভিভাবক সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে সমাজের নানা রকমের অনৈতিক কাজ অনেকাংশেই কমে যাবে, এটা আমার বিশ্বাস। কেজিএম সাইফুল্লাহ অবশ্য বলেছেন, অবাস্তব কথা, কেউ যদি সন্ধ্যার পর কাজ করে সে কি তার পিতা মাতার সাথে কাজে যাবে? অনেকেই পড়তে যায়, কেউ পড়াতে যায়, তারা কি করবে? বলা অনেক সহজ, বাস্তবতা অনেক কঠিন। ঢাকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের দায়িত্ব পাচ্ছে সিটি কর্পোরেশন। এই খবরটিও আছে আলোচনায়। কয়েকটি সংবাদ মাধ্যমে আসা খবরে জানা যাচ্ছে যে ঢাকার খালগুলো 2 সিটি কর্পোরেশনকে হস্তান্তর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কোন প্রক্রিয়ায় কিভাবে কাজটি করা হবে তার জন্য একটা কমিটিও গঠন করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। আর এই খবরটি নিয়ে কাজী মইদুর রহমান লিখেছেন, আগেই দায়িত্বটা নিলে পারতেন, আমরা দ্বিতীয় ভেনিস হয়ে যেতাম অনেক আগেই। আর শাহিন রানার প্রশ্ন, তাহলে ওয়াসা কি করবে? এরকম নানা ধরনের প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তো আজকের মতো এই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলোর আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত শুনছিলেন সহকর্মী আফরোজা নীলা এবং ফয়সল তিতুমিরের কাছে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। তুরস্কে 2016 সালে অভ্যুত্থানের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে কয়েক ডজন লোককে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা দিয়েগো ম্যারাডোনার প্রতি আজ আর্জেন্টিনায়
হাজার হাজার মানুষ তাদের অন্তিম শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30, ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি, মোয়াজ্জেম হোসেন। Details of all our services are at BBC. চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103